পশ্চিমবঙ্গ রোহিঙ্গা বাংলাদেশিদেরকে বাদ দেওয়ার জন্য এসআইআরটা করা হচ্ছে। মাই ডাইরেক্ট কোশ্চেন, আমি ডাইরেক্ট প্রশ্ন তুলছি নির্বাচন কমিশনকে যে আপনি একটা তালিকা যেভাবে বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে চ্যালেঞ্জ করলেন, ওই একটা তালিকা আপনি প্রকাশ করুন না পাবলিকলি, যে কত হাজার কত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি নাম বাদ গেছে। সেটা কিন্তু কোনো তথ্য নেই। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা এসআইআর ঘিরে সহিংসতা, রাজনৈতিক চাপানোত্তর এবং সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই প্রেক্ষাপটে এসআইআর প্রক্রিয়ার আইনগত দিক, নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাজ্য সরকারের আপত্তি নিয়ে বিশদ ব্যাখ্যা করলেন অ্যাডভোকেট সৈয়দ নাফিরুল ইসলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আইনগত দিক থেকে এই পদক্ষেপ কি এসআইআর স্থগিত করার জন্য? গত 10 দিন থেকে গোটা বাংলায় এসআইআর কে নিয়ে বিভিন্ন জায়গায় হিয়ারিং চলছে, কিন্তু সেই হিয়ারিং এ যেটা আমরা দেখতে পাচ্ছি, একজন সাধারণ মানুষ হিসাবে আমি নিজেও 2-4 জায়গায় গেছি মানুষের হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। ওখানে গিয়ে দেখলাম যে একজন 9 মাসের প্রেগনেন্ট মহিলা, ওখানে দেখলাম 85 বছরের ব্লাইন্ড মহিলা, 90 বছরের একটা বৃদ্ধ বয়স্করা মানুষ, এনারা যে ওখানে গিয়ে কোঅপারেশন পাচ্ছেন না, ওইভাবে নির্বাচন কমিশনের লোক যে ওরা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ওরা কিন্তু ওনাদেরকে কোনোভাবে কোঅপারেট করছে না, সহায়তা করছে না। তো এইসব ব্যথা, এইসব যন্ত্রণা, মানুষের যন্ত্রণা দেখবে কে? আমাদের পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার আছে, তৃণমূল কংগ্রেস সরকার আছে। হয়তো বিভিন্ন লোকের বিভিন্ন আইডিওলজি থাকতে পারে, কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি মুখ্যমন্ত্রীকে পছন্দ করি একটাই কারণে, যে উনি কিন্তু মানুষের জন্য সব সময় আইন হিসাবে আইনের কাছে গিয়ে উনি দাবি করেন যে আমাদের রাজ্যের মানুষ হোক বা দেশের মানুষ হোক, এর সঙ্গে অত্যাচার কেন হবে? আপনি এসআইআরটা করান, কিন্তু ভাবতে হবে যে আজ থেকে 23 বছর আগে বা 24 বছর আগে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে যেভাবে এসআইআরটা হলো, সেই এসআইআর করানোর সময় প্রত্যেকটি রাজ্যতে 18 থেকে 24 মাসের একটা সময়সীমা ছিল। কিন্তু এত তাড়াহাড়ি কিসের যে আপনাকে 30 থেকে 45 দিনের মধ্যে এসআইআর করে আপনাকে একটা তালিকা দিতে হবে? আর সেই তালিকার মাধ্যমে যখন দেখা গেল, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলছি না, এর আগে 3 মাস আগে বিহারে এসআইআর হলো, সেই তালিকার মধ্যে প্রায় প্রথম শ্রেণীতে 1 কোটি লোকের নাম কাটা গেল। পরবর্তীকালে দেখা গেল যে সুপ্রিম কোর্টে একটা পিআইএল ফাইল হয়, সেই পিআইএল অনুযায়ী যখন শুনানি হয়, তখন দেখা যায় যে কিছু জীবিত অবস্থায় মানুষগুলোদের নাম কাটা আছে। ওরা যখন নিজের ডকুমেন্টস নিয়ে, আইডেন্টিটি নিয়ে, পরিচয় নিয়ে যখন কোর্টে দাঁড়ান, তাহলে কোর্টের চোখ খোলে। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস, যে যখন কেউ শুনবে না আমাদের কথা, ছোট ডিপার্টমেন্ট থেকে শুরু করে উপর মহলে প্রশাসন শুনবে না, তাহলে আইন শুনবে। সে আইনের ভরসায় যখন সুপ্রিম কোর্টে মামলা হলো, সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম বিচার দিল যে আপনি এতগুলো ডকুমেন্টস আপনি চাইছেন, কিন্তু হিয়ারিং এর সময় আপনাকে আর একটা ডকুমেন্টকে যোগ করতে হবে। যদি কারোর কাছে কোনো ডকুমেন্ট না থাকে, কিন্তু আধার কার্ড যদি থাকে, একটা সাপ্লিমেন্টারি অ্যাডিশন ওই ডকুমেন্টের খাতায় ওনারা যোগ দিয়ে দিলেন, যে লোকগুলো যত কম বাদ দিতে হয় আফটার ডিউ ভেরিফিকেশন, আফটার ডিউ হিয়ারিং এর পরে, সেটা আমরা মানুষকে একটা রিলিফ দিতে পারি। সেই জায়গায় আমাদের মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টের জয়মাল্য বাগচি মহাশয়, উনি কিন্তু বললেন যে যদি আমাকে নির্বাচন কমিশন আমার বার্থ সার্টিফিকেট যদি চায়, তাহলে আমিও সেটা এই মুহূর্তে দিতে পারবো না। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কালকে রাজ্য সরকার, যেভাবে আমি শুনেছি, সুপ্রিম কোর্টে একটা আবেদন দিতে যাচ্ছেন। আমি আশা করি
যে যদি সুপ্রিম কোর্ট এই কগনিজেন্সটা যদি নিতে পারে, আর ইন দ্য মিন টাইম যদি এই হিয়ারিং কে যদি স্থগিত করতে পারে, তাহলে আমার মনে হয় যে এই শীতকালের সময় একটা তাড়াহাড়িতে যেভাবে গ্রামগঞ্জে যেখানে সূর্য বের হচ্ছে না, লোক সূর্য দেখতে পাচ্ছে না, শীতের ভয়তে বাড়ি থেকে বের হতে পারছে না, কেউ বয়স্করা আছে, কেউ অল্প বয়সের আছে, স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, তাদের মা বাবাকে ভাই বোনদেরকে যদি হিয়ারিং এ ডাকা হয়, এটা কিন্তু আমার মনে হয় এটা অত্যাচার, মানুষের সঙ্গে অত্যাচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এসআইআরকে হাইজ্যাক করেন এবং ক্যাম্প করে শুরু করেন, তারপরে এই পদক্ষেপ কেন? এটা জানতে হবে, শুধুমাত্র অনুব্রত মণ্ডলের কথা নয়, কথাটা হচ্ছে গোটা বাংলায় যখন এসআইআর এ এনুমারেশন ফর্মটা দেওয়া হলো, সেই এনুমারেশন ফর্ম অনেক জায়গা আমাদের রিজনাল ভাষায় বাংলাতে দেওয়া হলো, অনেক জায়গায় ইংরেজিতে দেওয়া হলো, কিন্তু যেইভাবে আমাদের রাজ্য বলুন বা দেশের বলুন একটা শিক্ষার একটা পার্সেন্টেজ আছে, সবাই তো মায়ের পেট থেকে জন্ম শিক্ষা নেয় না, শিক্ষার জন্য একটা সমাজে বসতে হয়, একটা জায়গা যেতে হয়, তো সেই শিক্ষার অভাবে হয়তো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরা সাফারার। এই সাফারের মাধ্যমে দেখা গেল যে রাজ্যের মন্ত্রী আছেন ব্রাত্য বসু, ওনার ঘরের লোক যে বেঁচে আছে, জীবিত অবস্থায় আছে, তার নামটা কাটা গেল। এইরকম একটা উদাহরণ দিলাম, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ কেস আছে। আপনি দেখবেন প্রথম শ্রেণী যখন নির্বাচন কমিশন ডিক্লেয়ার করলো যে আমরা পুরোপুরি 58 লাখ নামটা আমরা ফলস পেয়েছি, যার মধ্যে 24 লক্ষ ডেড আর কিছু ট্রান্সফার, এই লোকগুলোকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা নামটা কেটে দিয়েছি। চলো আমি ধরে নিলাম, হতেই পারে, কিন্তু যে একটা রিফ্লেকশন দেওয়া আছে যে বিহারে যাদের এসআইআর তালিকা সম্পূর্ণ হয়ে গেছে, ওদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যদি ওখানে আছেন, ওদের রিফ্লেকশন আপনি আপনার পশ্চিমবঙ্গ এনুমারেশন ফর্মে দিতে পারেন, সেটা নির্বাচন কমিশন চুনায় আয়োগ সেটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু দেখা গেল সেই ক্ষেত্রে যেহেতু বিএলও যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বিএলও কে বিশেষ করে পশ্চিমবঙ্গে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়নি, ওনারা জিনিসটাই বুঝতে পারলেন না যে এনুমারেশন ফর্মে আমি একজন লোকাল অ্যাপয়েন্টি হিসাবে আমি বিএলএ দেরকে নিয়ে কিভাবে মানুষদের পাশে দাঁড়িয়ে ওদের এই সুবিধাটা আমি দিতে পারবো। সেই জন্য আপনি দেখবেন অনেক বিএলও প্রাণ ত্যাগ দিলেন, অনেক লোক মারা গেলেন ভয়তে। তো সেই সব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী একটা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আমার মনে হয় যে মানুষের ভালোর জন্য, মানুষের সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট প্রাইমা ফেসি খুব ভালো সিদ্ধান্ত। আপনি দেখবেন যেই গল্প নিয়ে কেন্দ্র সরকারকে আমি ডাইরেক্ট তো বলবো না, কিন্তু হোয়াট আই বিলিভ যে নির্বাচন কমিশন ইজ হেডেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাট প্রেজেন্ট, আমি এটা ডাইরেক্ট বলছি। যে কথাগুলো বাজারে ছুড়লো যে পশ্চিমবঙ্গ রোহিঙ্গা বাংলাদেশিদেরকে বাদ দেওয়ার জন্য এসআইআরটা করা হচ্ছে, মাই ডাইরেক্ট কোশ্চেন, আমি ডাইরেক্ট প্রশ্ন তুলছি নির্বাচন কমিশনকে যে আপনি একটা তালিকা, যেভাবে বাংলার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে চ্যালেঞ্জ করলেন, ওই একটা তালিকা আপনি প্রকাশ করুন না পাবলিকলি, যে কত হাজার কত লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি নাম বাদ গেছে। সেটা কিন্তু কোনো তথ্য নেই, কোনো উত্তর দিতে পারছেন না। এই উত্তর না দেওয়ার জন্য ওনারা পশ্চিমে চলে গেছে, এই হচ্ছে ঘটনা। আমি যদি ধরি নট অ্যাজ আ ফ্যাক্টে যদি আমি ধরি, তাহলে উত্তরপ্রদেশে এসআইআর চলছে, প্রায় 16,88,00,000 ভোটারের নাম ছিল 2024 সালে যখন নির্বাচন হয়। এখন এসআইআর এর 4.5 কোটি নাম কাটা গেছে। তাহলে ওরা কোন দেশের রোহিঙ্গিয়া, ওরা কোন দেশের বাংলাদেশি, সেটা কি নির্বাচন কমিশন বলতে পারবে? এখন উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চেস করছেন, তো উনি চেস করতে পারেন, পশ্চিমবঙ্গের মহানেত্রী করতে পারেন না। এটা তো জনসিদ্ধ অধিকার, সবাই করতে পারে। আর মানুষের জন্য যদি কেউ লড়তে চায়, মানুষকে যদি সুবিধা দেওয়ার জন্য যদি কোনো স্টেপ নিতে চায়, আমি বলবো আমি ওই জায়গা ওনাকে সমর্থন দেব। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে নথি গ্রহণ ও শুনানি শেষে লিখিত প্রত্যয়ন বাধ্যতামূলক, এর বাস্তব ও আইনগত তাৎপর্য কি? সুপ্রিম কোর্টের একটা লিমিটেশন আছে। আপনি দেখবেন 3 মাস আগে যে মামলাটা হয়েছিল, যেটা বিহারের ভোটার গুলো করেছিল, আরো অন্যান্য পিআইএল ফাইল হয়েছিল, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিলেন, ইট ইজ ফ্যাক্ট, এটা মানতে হবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ আ
স্ট্যাটুটরি বডি আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওর একটা আলাদা অধিকার আছে, কিন্তু তার মানে এটা নয়। ফ্যাক্ট যদি দেখবেন তাহলে সুপ্রিম কোর্টের একটা ভাইস ভার্সা পাওয়ার আছে, সেই পাওয়ারকে সাংবিধানিক হিসাবে উনি ব্যবহার করতে পারেন। কিন্তু বুঝতে হবে যে সুপ্রিম কোর্ট যদি এই আবেদন যদি কালকে ফাইল হয় আমাদের দেশের সব থেকে বড় আদালতে, তাহলে সুপ্রিম কোর্টকে এটা ভাবতে হবে যে এটা কিসের জন্য হচ্ছে, আর এই শুনানিটা করলে কারা রিলিফ পাবে। এটা কি একটা রাজনৈতিক দল রিলিফ পাবে, না পশ্চিমবঙ্গ সাধারণ জনগণ রিলিফ পাবে? যদি এটা নিয়ে যদি সুপ্রিম কোর্ট চিন্তা ভাবনা করে, তাহলে আমার মনে হয় যে সিচুয়েশন ইলেকশন কমিশন এখন পশ্চিমবঙ্গে সাজিয়ে রেখেছে, আমার মনে হয় কিছু একটা রিলিফ আমরা পেতে পারি। যদি কোনো ভোটারের নথি গ্রহণ না করা হয় বা শুনানি ছাড়াই নাম বাদ যায়, তাহলে তার সামনে কি আইনি প্রতিকার খোলা থাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে যে আপনারা যে গল্প নিয়ে, যে প্রচার নিয়ে এসআইআরটা পশ্চিমবঙ্গে করলেন, যে রোহিঙ্গা বাংলাদেশি 1 কোটি থেকে বেশি, তার কিন্তু নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন এখন পর্যন্ত কোনো তালিকা দিতে পারেনি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভাবতে হবে। এটা হলো এক। দ্বিতীয়, যদি ইলেকশন কমিশন এসআইআর কে নিয়ে এত সক্রিয় থাকে, তাহলে ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে, উত্তর দিতে হবে যে 2024 সালে গোটা ভারতবর্ষে যে পার্লামেন্টারি ইলেকশন হলো, সেই ভোট যে ইন্ডিভিজুয়াল রাজনৈতিক দল আর ওনাদের প্রার্থী পেল আর জয়লাভ করে পার্লামেন্টে বসে গেছে, তাহলে যেখানে যেখানে এসআইআর হচ্ছে আর যাদের যাদের নামগুলো বাদ পড়ছে, তাহলে সেই সব নামগুলোকে কি ইলেকশন কমিশন বাদ দিতে পারবে? ওই ভোটারদের ভোট নিয়ে তো সরকার গঠন করেছে। হয়তো আমার কথা অনেককে কষ্ট দেবে, কিন্তু আমি যেটা বলছি একদম বাস্তবিক বলছি। হঠাৎ এত শর্ট টাইমে যেই এসআইআর কে নিয়ে 2001 থেকে 2004 সালের মধ্যে যে সময় আমাদের দেশের মানে পপুলেশন গণনা ছিল প্রায় 110 কোটি, সে সময় 18 মাস থেকে 24 মাস প্রত্যেক রাজ্যতে এসআইআর কে সম্পূর্ণ করার জন্য সময় লেগেছে। এখন আমাদের দেশের পপুলেশন হচ্ছে প্রায় 140 কোটি প্লাস, সেখানে 1 মাস থেকে 45 দিন। তার সাথে সাথে বিভিন্ন রাজ্যতে যেখানে বিজেপি রুলিং স্টেট, সেখানে কিন্তু সময় তালিকা আলাদা, সময়সীমা আলাদা, আর যেখানে মানে নন বিজেপি রুলিং স্টেট আছে সেখানে কিন্তু সময়সীমা আলাদা। এইসব প্রশ্নের উত্তর কি নির্বাচন কমিশন দিতে পারবে? নির্বাচন কমিশন, আপনি দেখুন, যখন জ্ঞানেশ কুমারের অ্যাপয়েন্টমেন্ট হলো জুন মাসে, এটা কত কি মানে ইকুইভ্যালেন্ট পড়বে আমার কথায়, সেটা কিন্তু আপনাকে বা সাধারণ জনগণকে ডিসাইড করতে হবে। উনি যেই বিহারে এসআইআর এর অ্যানাউন্সমেন্ট করলেন, তার 3 দিন পর ওনার মেয়ে আর ওনার জামাইকে বিভিন্ন রাজ্যতে ডিএম করা হলো। তার উত্তর কে দেবে? এটা কি একটা মজা হচ্ছে? এটা কি একটা ম্যাজিশিয়ান যে একজন আসলো, চোখে একটা কালো চশমা দিল আর বাচ্চারা হাত তালি দিয়ে খুশি হয়ে গেল? এটা মানুষের সঙ্গে খেলবার হচ্ছে।